আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। সো আজকে আমরা বের হয়ে গেছি সকাল, সকাল। কি ২ টা অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্ট শেষ করে এই তো এখন আসছি লাঞ্চ করতে। আজকে আমার ছেলেটার শরীর খুব খারাপ, তার অনেক জ্বর ছিল। কিন্তু এমন একটা দিনে বেচারার জ্বর এসেছে যে আমার আজকের ইম্পোর্টেন্ট ২ টা অ্যাপয়েন্টমেন্ট মানে করতেই হবে। কোনোভাবেই মিস করতে পারব না। সো কি আর করা, বাচ্চাটাও আমাদের সাথে, সাথেই ঘুরছে। যদিও সে খুব এনজয় করছে। তাকে দেখলে কিন্তু মনেই হচ্ছে না যে তার গায়ে জ্বর বা সে খুবই অসুস্থ। সে মাঝে, মাঝে এরকম ভাই বোনরা সব স্কুলে গেছে। আজকে তার একার আধিপত্যের দিন। আজকে সে যা ইচ্ছা তা আমাদের সাথে করতে পারবে, চাইতে পারবে। সো যাই হোক, লাঞ্চ শেষ করে দেখলাম আমার পরের অ্যাপয়েন্টমেন্টের আগে কিছুটা সময় আছে। তাই চলে আসলাম গ্রোসারি শপিংয়ে। গ্রোসারি শপিংয়ে আসা আমার জন্য কিন্তু খুবই রেয়ার ঘটনা। কারণ আমি খুব একটা আসি না শপিংয়ে। নরমালি ওর বাবাই সবসময় করে। আমার কাছে মনে হয় গ্রোসারি শপিং করাটা হচ্ছে আনপ্রোডাক্টিভ কাজের মধ্যে একটা। কারণ আমার সময় এত লিমিটেড থাকে, তো এই কাজটা আমি রেগুলার করতে পারি না। যদিও আমি শপিং করতে কিন্তু খুবই পছন্দ করি, স্পেশালি গ্রোসারি শপিং। কারণ বাবাদেরকে যতই লিস্ট ধরে দিই তারপরও তারা লিস্টের উল্টাপাল্টা করে ফেলে। কিন্তু আমার আসলে সময়ই হয় না আসার। সো আজকে এসেছি, আজকে যেহেতু সময় পেয়েছি ওর বাবাকে বললাম যে চলো আজকে যাই, কারণ টিলির খাবার কিনতে হবে, বাচ্চাদের বড়দেরও কিছু খাবার দাবার কেনা দরকার, যেগুলো ওর বাবাকে বললে আসলে তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় আনা। সো এই জন্যই আমাকে মাঝে মাঝে ১-১.৫ মাস পর পর বের হয়ে আসতে হয় গ্রোসারি শপিংয়ে। আর টুকটাক কিছু লাগলে কিন্তু আমি কাছের যে ছোটো সুপার মার্কেটগুলো আছে সেগুলো থেকে করে নিই, কিন্তু বড় সুপার মার্কেটে আমার তেমন একটা যাওয়া হয় না। সো টিলির জন্য খাবার কিনছি। অনেকেই মানে ইয়ে করেন যে কেনা খাবারগুলো খাওয়াবো, বাসায় বানায় খাওয়াতে হবে। আসলে কি জানেন, কেনা খাবারগুলো খাওয়ালে একটা সুবিধা হচ্ছে ওখানে যেহেতু মাপ মতন থাকে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভেজিটেবলস সব কিছু মেপে মেপে দেওয়া থাকে, তাহলে সেটা খেলে বাচ্চাদের একটা ব্যালেন্স ডায়েট হয়। আর আমরা বাসায় যে খিচুড়ি বানাই সেগুলো তো আসলে আমরা মেপে বানাই না। সো বাচ্চাদের পুষ্টির একটু আমার কাছে লাগে যে মানে সারাক্ষণ টেনশনে থাকতে হয় বাচ্চাদের পুষ্টিটা ঠিক মতন হচ্ছে কি না। তাই আমি ৯ মাস ১০ মাস পর্যন্ত বাচ্চাদেরকে এই কেনা খাবারগুলাই খাওয়াই। আর ৯ মাসের থেকে একটু একটু করে আমাদের খাবার খাওয়ানো স্টার্ট করি। আর বছরখানেক হতে হতে তো একেবারে পুরোদমে আমাদের খাবারটাই খেয়ে ফেলে। সো আর বড়দের জন্য কিছু পাস্তা সস কিনলাম, কারণ ওদেরকে পাস্তাটা ওরা যেহেতু একটু মানে সপ্তাহে ২-১ দিন ওরা খাই। সো ওদের জন্য পাস্তা সস কিনলাম, পাস্তা কিনলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিনতে হবে, শেষ হয়ে গেছে, বাট আশা হচ্ছিল না। আর পাস্তা, নুডলস এগুলো কিন্তু আমার বাচ্চারা মেইন ফুড হিসেবেই খায়। আমার পরিচিত যে অনেকেই মানে অবাক হয়ে যায় যে পাস্তা, নুডলস এগুলো খেয়ে বাচ্চারা ঘুমাচ্ছে। আরে বাবা, আমাদের দেশের না হয় মেইন ফুড ভাত, কিন্তু ধরেন ইটালিয়ানরা, চাইনিজরা নুডলস খায় মেইন ফুড হিসেবে, ইটালিয়ানরা পাস্তা খায়। তো তারা কিভাবে থাকে? আর আমার মনে আছে ছোটোবেলায় আমাদের ফ্রেন্ড সার্কেলের বাসায় কখনো গেলে বিকালে গেলে নাস্তা দিতে হচ্ছে নুডলস, পাস্তা, তখন তো পাস্তা না, ম্যাকারনি, সব দেশি স্টাইলে রান্না করা। আবার দেখলাম ঘন্টা ২ পরে আবার সবাই ভাত খেতে বসতো। তা আমি খুব অবাক হয়ে যেতাম, আমি তো ভাত খেতে যেতাম না, কারণ পাস্তা টাস্তা খাওয়ার পর তার পেটে জায়গা থাকতো না। এখন আমার ফ্রেন্ডের বাসায় আম্মা, তারপর ওর বোন টোনরা খুব অবাক হয়ে যেত, কিভাবে সম্ভব, কেন খাবা না, এই খেয়ে কি সারা রাত থাকা যায় কিনা, মানে খুব অবাক হয়ে যেত। তখন তো আসলে জানতাম না যে এগুলা নুডলস, কিন্তু আমাদের বাসায় সবসময়ই এটা চল ছিল যে নুডলস বা ম্যাকারনি বা বার্গার এগুলো যদি কখনো বানানো হতো, ওইটা খাওয়ার পর আমরা কখনো আমাদেরকে কেউ ভাত খেতে বলতো না, আমরা ওটা মেন ডিশ হিসেবেই খেতাম। সো তো খুব এখনও এই বিদেশে এসেও ম্যাক্সিমাম বাঙালি মাদেরকে দেখলাম যে নুডলস খেলে তাদের মন ভরে না, আবার জোর করে বাচ্চাদেরকে ভাত টাত খাওয়ায়। তো বাট শুনলে অবাক হবেন, এই যে এত খাওয়ানোর পরও তাদের বাচ্চারা স্লিম আর আমার বাচ্চাদের স্বাস্থ্য বেশি। মানে আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে। আসলে কি জানেন, ওভারফিডিংও কিন্তু বাচ্চাদের ক্ষতি করে। ওভারফিডিংয়ের জন্য বাচ্চাদের যেটা হয়, শরীরে খাবারটা লাগে না। একটু পরপর যদি আপনারা মানে জোর করে, আর স্পেশালি জোর করে খাওয়ানো, বাচ্চারা এনজয় না করলে ফুড, বাচ্চাদের এটা স্বাস্থ্যে লাগে না। সো গ্রোসারি শপিং শেষ করে, আমার অ্যাপয়েন্টমেন্ট শেষ করে, তার বাচ্চাদের স্কুল ছুটি হতে এখন আরও কিছুক্ষণ বাকি। তো আমি আর আমার ছেলে আরেকটা জায়গায় ঘুরছি, একটা গিফট কেনার দরকার।
সো এই দোকানটা হচ্ছে আমার খুবই প্রিয়। এটার নাম হচ্ছে মিদিকা। এটা আমাদের শহরে শুধু হোম ডেকোরেশনের দোকান। সো এখানে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমার মনে হয় কী কিনবো না। সো যাই হোক, বাসায় চলে এসেছি। এই যে আপনাদেরকে দেখাই কী কিনলাম আজকে ওদের পাস্তা শপিং। এগুলো কিন্তু প্রায় 2-3 মাসের শপিং। এটা আপনারা ভাববেন না যে 1 মাসের। এটা আমাদের বাচ্চাদের প্রায় 3 মাস, 2-2.5 মাস তো একদম চোখ বন্ধ করে চলে যাবে, কারণ তারা সপ্তাহে 1 থেকে 2 দিন পাস্তা খায়। আর নর্মালি ওদের 1 কাপ পাস্তা রান্না করলে ওরা 3 ভাই বোন, মানে কাঁচা অবস্থায় যদি আমি 1 কাপ পাস্তা নিয়ে সেদ্ধ করি, সেটা ওরা 3 ভাই বোনের একদম বেশি হয়ে যায়। সো এই যে তাদের জন্য বিভিন্ন ধরনের সস এনেছি। সসগুলোর মধ্যে ছিল বোলোনেজ সস, টমেটো বেজিল, নর্মাল টমেটো সস, আর এবার আজকে নতুন ধরনের একটা সস পেয়েছি। সেই সসটা দিয়ে যখন পাস্তা রান্না করবো আপনাদেরকে দেখাবো কি নতুন সস পেলাম। আজকে আর এখন বলবো না। সো এইরকম বিভিন্ন ধরনের পাস্তা সস এগুলো নিয়ে আসলাম। আর অন্যান্য খাবার ওদের জন্য কিন্তু মোটামুটি স্টক করতে হয় আমার, কারণ আর আমার মেয়েটা তো মাশাল্লাহ বড় হয়ে গেছে, ওকেও একটু একটু করে রান্না শেখাচ্ছি, আর ওরও খুব রান্নার প্রতি আগ্রহ। ও আজকে যেমন রান্নাটা ও করবে বলেছে, যে ও শিখবে। সো এই জন্যই আমি ওকে শেখাচ্ছি। আর ভিডিওটাও কেন করছি জানেন? ভিডিওটা ও যেন পরে দেখে, ও আবার ইউটিউব দেখে, ভিডিও দেখে রান্না করতে পারে। আর বাচ্চাদের কিন্তু মাদের রান্না সবসময়ই পছন্দ। সো ওরা আমার রান্না সবসময় পছন্দ করে। তো ওই জন্যই ভিডিওটা একদম স্লোলি করে আজকে করে রাখলাম, যেন পরে ও যখন রান্না করবে তখন যেন ওর জন্য সুবিধা হয়। সো অনেক দিন ধরেই ভাবি যে আমার যত রেসিপি আছে, স্পেশালি আমাদের মা খালাদের রান্না করা যত রেসিপি, সব নিয়ে আলাদা করে একটা ভিডিও করে আমার বাচ্চাদের জন্য রাখবো। যেহেতু আমাদের মেয়েদের রান্না করার খুব আগ্রহ, স্পেশালি আমার মেয়ে, আমার ভাস্তি, এদের খুব আগ্রহ। সো ওরা যেন পরে এই রান্নাগুলো সহজে করতে পারে, যখন ধরেন আমি বেঁচে থাকবো না, তখন যদি ওর কখনো মনে পড়ে যে মার রান্নার কথা, তখন যেন করে। আমরা তো ধরেন মেমোরিতে রেখেছি আম্মু কীভাবে রান্না করতো, নানি কীভাবে রান্না করতো, খালারা কীভাবে রান্না করতো। এখন তো আধুনিক যুগ, এখন মেমোরিতে রাখার কী দরকার, এখন চাইলেই ভিডিও অন করে যেন দেখতে পারে। সেটা একটা ইচ্ছা আছে, বাট কবে করতে পারবো আল্লাহ জানে, কারণ রান্নার ভিডিও তো আর আসলে এরকম করে করা যায় না। রান্নার ভিডিওর জন্য একটু প্রিপারেশনের লাগে, সব ইনগ্রিডিয়েন্টসের মাপ সব কিছু ঠিকঠাক মতন করে দিতে হবে। আর মেয়েরা যেহেতু রান্না করতে পছন্দ করে, সো তাদের জন্য তো আসলে এটা করে রাখলে আমার মনে হয় খুব উপকার হবে। সো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নার কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি এখানে পাস্তাটা আর গাজরটা একসাথে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু গাজর সিদ্ধ হতে বেশি সময় লাগে। আর এখন তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচি করে রাখা কোজেট। যেহেতু কোনো না কোনো ভেজিটেবল তো মেশাতেই হবে, তো আজকে ফ্রিজে কোজেট ছিল আর গাজর ছিল, এই দুইটা দিয়ে আজকে করব। আর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুনের গুঁড়া। তো আমার মেয়েকে দিয়ে কিন্তু সব মশলাপাতি দেওয়াচ্ছি, কারণ ও দিলে ওর মনে থাকবে। তো রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতন। এখানে কাঁচা রসুনও দেওয়া যেত, আমার বাসায় আজকে কাঁচা রসুন নাই, তাই আমি রসুনের গুঁড়াটা ইউজ করছি। বাট কাঁচা রসুন দিলেও কিন্তু সেম, এমন না যে হবে না, উল্টা আরও কাঁচা রসুনটা দিলে এই কোজেটের সাথে ভাজা হলে আরও ভালো লাগবে। আর দিয়ে দিলাম এখন হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে হার্বস কী আমি দিব সেটা আপনাদেরকে আমি দিতে দেখিয়ে দেব। আর আজকেরটা বানাবো হচ্ছে চিজের সসটা, যেটা কিনেছি চিজ সস দিয়ে। বাট চিজ সসটা কেনা আসলে ঠিক হয়নি, কারণ ওখানে গোট চিজ আছে, আমার বাচ্চারা গোট চিজের স্মেলটা একেবারেই পছন্দ করে না। সো যাই হোক, কোজেটগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এই যেই পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ পাস্তাগুলো দিয়ে দিলাম। এখন শুধু ভাজার পালা, একটু ভেজে নিব, তারপরে সস অ্যাড করব। আর হ্যাঁ, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের লবণ দিইনি, কারণ হচ্ছে লবণ দিইনি, তার রিজন হচ্ছে লবণ দিলে কিন্তু পানি ছেড়ে দিত কোজেটটা। যে কোনো সবজি আপনি যদি ভাজতে চান লবণটা দিবেন না আগে, লবণটা দিলেই কিন্তু পানি ছেড়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি হার্ব। এটা হচ্ছে মিক্সড হার্ব বলেই আমাদের সুপার মার্কেটে কিনতে পাওয়া যায়। আর যারা ফ্রান্সে আছেন তারা তো জানেন হার্ব দু প্রোভেন্স যেটা বলে। ফ্রেঞ্চ উচ্চারণ তো আসলে খুবই ডিফিকাল্ট, সো বলতে গেলে দাঁত ভেঙে যায়। আর এই যে ক্যাট ফমাস মানে 4 চিজ সস যেটা, সেই সসটা থেকে অর্ধেক দিয়ে দিলাম। দেওয়ার পরেই তো আমার মেয়ে বলছে, মা এটাতে তো গোট চিজের গন্ধ। এখন গোট চিজের গন্ধটা তো ওরা খেতে পারবে না, সো গোট চিজের গন্ধ কাটানোর জন্য আমি আরও কিছু পরিমাণ হার্ব দিব।
আর এখন আমি চিজে যেহেতু লবণ দেওয়া ছিল, লবণটা চেক করার পরে লবণ দিচ্ছি। সো এটা হচ্ছে আমার হচ্ছে চিলি সল্ট, এই সল্টের সাথে চিলি অ্যাড করা আছে, সেটা দিলাম। আর হচ্ছে হার্ব সল্ট দেবো এখন, হার্ব সল্ট, চিলি সল্ট। আর দেওয়ার পরও দেখলাম যে না একটু গন্ধ আছে, তাই আরেকটু হার্ব দ্য প্রভিন্স দিয়ে দিলাম, যেন হার্ব দ্য প্রভিন্স দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আর একটু যেন গন্ধটা চলে যায়। যাক, এই পর্যায়ে গন্ধটা চলে গেছে। ভাগ্যিস আমি পুরো বোতলের চিজ সসটা দিয়ে দিইনি, তাহলে তো বাচ্চারা খেতেই পারতো না। আমার সমস্যা হয় না, আমি তাও খেতে পারি, কিন্তু ওদের কাছে গোট চিজের গন্ধটা একদম ভালো লাগে না। আর ফরাসিদের যে কত ধরনের চিজ পাওয়া যায়, আমি যদি একবার যখন সুপারমার্কেটে যাব, আমি আপনাদেরকে চিজ সেকশনটা দেখাবো। স্পেশালি যে বড় সুপারমার্কেটগুলোতে চিজ সেকশনটাই মনে হয় আমাদের অন্যান্য সেকশনের চেয়ে বড়। তো এখন একটু দিয়ে দিচ্ছি হচ্ছে হালকা করে ক্রিম। আর ক্রিমি পাস্তাটা অনেকে খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের বাচ্চারা হচ্ছে ক্রিমি পাস্তা বেশি পছন্দ করে। টমেটো বেজের পাস্তা তারা অতটা লাইক করে না। আমি যদি টমেটোর বেজের সস ইউজ করতাম, তারপরেও আমার ক্রিম দেওয়াই লাগতো। সো খুবই ইজি আসলে, 10 মিনিটের রান্না। আর বাচ্চাদেরকে যারা চান যে বাচ্চাদেরকে একটু রান্নাবান্না শেখাতে, এই সহজ রান্নাগুলো কিন্তু শিখে রাখতে পারেন। আমি আমার নেক্সট টার্গেট হচ্ছে ওকে চিকেন কারি রান্না করা শেখানো। আর আমি তো আসলে ওর বয়সে সব রান্না করতে পারতাম, যেহেতু আম্মু চাকরি করতো, রান্নাটা নিজেই খুব আগ্রহ নিয়ে শিখতাম। কিন্তু ওকে এখনও আমি মানে কারি টাইপের জিনিস রান্না করা শেখাই নেই এখন পর্যন্ত। ও এয়ার ফ্রায়ারের উপরই আছে, এয়ার ফ্রায়ারে যা কিছু করা যায় সেটা করে। তারপরে হচ্ছে নুডলস বানায়। আর এই যে আজকে পাস্তা শিখিয়ে দিলাম, আমি জানি নেক্সট টাইম ওকে বললেই ও পাস্তাটা রান্না করতে পারবে। আর সেদিন দেখি সেই ইউটিউবে রেসিপি দেখে বাসায় ওয়াফল বানিয়েছিল। সো আমি বাসায় ছিলাম না, ও আর আমার ভাস্তি বড়টা দুজন মিলে খুব মজা করে ওয়াফল বানিয়েছিল। সো যেহেতু রান্নার আগ্রহ আছে, রান্না শিখে যেতে পারবে খুব সহজেই, তাই একটু একটু করে করাচ্ছি। কারণ ওর ছোট ভাই বোন যেহেতু আছে, আর কখনো নিজে কোনো কিছু খেতে ইচ্ছা করলে আমার ওর উপর ডিপেন্ড না করে নিজে ঝটপট করে নিবে। সো যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, নুডলস পাস্তা খাওয়ানোর পর কিন্তু ভাত খাওয়ানোর চেষ্টা একদমই করবেন না। এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে নুডলস পাস্তা খাওয়ার পরও ভাত খেতে হবে। কারণ বাচ্চাদেরকে ফোর্স ফিডিং করলে কোন উপকারের চেয়ে অপকারই হয় বেশি। সো আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন ব্লগে। তোমার ঠিক আছে? তোমার ঠিক আছে? ঠিক আছে সোনা বাচ্চা? ইয়েস, ইয়েস, ইয়েস। তুমি ডাইনিং টেবিলে বসছো আপিদের সাথে।